হাসিনার শাসনামল ছিল স্বৈরতন্ত্র ও দুর্নীতিতে ভরপুর। দ্য গার্ডিয়ানকে ডক্টর ইউনূস, বাংলাদেশ ছিল আরেকটি গাজার মতো। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিশেষ আইন করছে সরকার। ক্যামেন দ্বীপপুঞ্জ সহ 5 দেশে হাসিনা পরিবারের সম্পদের খোঁজ। প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে। দ্রুত জাতীয় সনদ তৈরি করতে চায় ঐক্যমত্য কমিশন। মতামত চেয়ে 34 দলকে চিঠি। সংস্কার কাজের জন্য পেছাবে না নির্বাচন। এই সংস্কার কমিশনের কাজ ঐক্যমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনের প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সহায়তার আশ্বাস যুক্তরাজ্যে। নতুন দল নিবন্ধনের আবেদন আহ্বান। গেল 16 বছর ছিল দুর্নীতি দুঃশাসনের যুগ, বলছে বিএনপি। সরকারের ব্যর্থতায় বাড়ছে অপরাধ। দ্রুত নির্বাচন দাবি। গণহত্যার বিচার ও সংস্কারের রোডম্যাপ চায় জাতীয় নাগরিক পার্টি। গণপরিষদ নির্বাচনের দাবিতে দ্রুত মাঠে নামার ঘোষণা নাহিদের। এবং হবিগঞ্জে 6 বছরের শিশু ধর্ষণের খবরে অসুস্থ হয়ে বাবার মৃত্যু। 2 কিশোর আটক। মাগুরায় শিশুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসির। এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে আগামী সপ্তাহের মধ্যে একটি বিশেষ আইন হচ্ছে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, উচ্চশিক্ষার আড়ালে 1 সেমিস্টারের ফি বাবদ 4 থেকে 500 কোটি টাকা খরচ দেখিয়েছে পাচারকারী। এরকম নানা উপায়ে পাচার হওয়া $234 বিলিয়ন ফেরাতে সংশ্লিষ্ট সবাইকে তৎপর হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। সোমবার দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত প্রচেষ্টা নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এরপর দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই টাকাটা ফেরত আনার জন্য সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয়। জানান, এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স 11টি কোম্পানি ও স্বতন্ত্র ব্যক্তিকে ধরে প্রাথমিক তদন্ত শুরু করেছে, যাদের মধ্যে আছে শেখ হাসিনা, তার পরিবার ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ আইন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যেই আইনটা আপনারা দেখবেন। এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায়, এটা আইনের একটা কাভার লাগবে। প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে 11টা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস। তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। তাদের কোথায় কোথায় টাকা চলে গেছে তাদের বিষয়ে আজকে প্রোগ্রেস, কোথায় কোথায় টাকাটা চলে যেতে পারে সেই বিষয়ে আজকে আলাপ হয়েছে। তিনি আরো জানান, পাচারকারীরা নানাভাবে বিদেশে টাকা পাচার করেছে। একজনের ছেলের টিউশন ফি বাবদ 1 সেমিস্টারে 400-500 কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন। এদিকে বিগত সরকারের সিন্ডিকেট শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই বিতরণ জুন-জুলাই পর্যন্ত বিলম্বিত করার অপচেষ্টা চালিয়েছে উল্লেখ করে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, 1 সপ্তাহের মধ্যে সব পাঠ্য বই বিতরণ শেষ করবে সরকার। এর আগে সরকারের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মুদ্রণ ব্যবসায়ী তারা আসলে তাদের সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল, তারা চেষ্টা করেছিল যে এই বইয়ের যে মুদ্রণ এবং ছাপার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা জুন-জুলাইতে নিয়ে যেতে। আগামী বছর ঠিক সময়ে পাঠ্য বই পৌঁছাতে মঙ্গলবার থেকেই বই ছাপানোর কার্যক্রম শুরু করা হবে। আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপার কাজটা আগামীকাল থেকে শুরু হবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের কারণে নির্বাচন আয়োজনে বাধা হবে না বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ডক্টর রিয়াজ আরও বলেন, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব, আর গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনও একসঙ্গে করা সম্ভব। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। সরকারের গঠিত 6টি সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও গ্রহণ করার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে যোগ দেন সংস্কার কমিশনগুলোর প্রধানরা। সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ।
ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশনের মেয়াদ 6 মাস। যত দ্রুত আলোচনা শেষে ঐকমত্যে পৌঁছানো যায় তত দ্রুতই সনদ তৈরি হবে। নির্বাচনের সম্ভাব্য তারিখ ডিসেম্বরে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, কমিশনের কারণে নির্বাচন বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই। এই সংস্কার কমিশনের কাজ বা ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। কারণ অনেকগুলো এই যে সংবিধানের থেকে শুরু করে বিচার বিভাগ সংক্রান্ত যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে কিভাবে সে বিষয়েও আসলে জানতে চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। তিনি বলেন, দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান ও মত আছে, আলোচনার ভিত্তিতে ঐক্যে পৌঁছানো সম্ভব। বড় রাজনৈতিক দল ও অধিকাংশ দলের ঐকমত্য হলে সেটা গ্রহণযোগ্য হবে। রাজনীতিতে যে সমস্ত অপশনগুলো আলোচিত হচ্ছে, বিভিন্ন শক্তি বিভিন্ন দল বলছেন এভাবে হতে পারে, ওভাবে হতে পারে, এভাবে না হতে পারে, প্রত্যেকেরই মত আছে। আমরা সেগুলোর মধ্য থেকে এই বিকল্পগুলো রাজনৈতিক দলগুলোর সামনে হাজির করেছি। এখন ওনারা বলুন যে কোনটা পছন্দ করেন। সকলেই অকস্মাৎ একমত হবেন। আবারও বলি, আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি যে হবেন হয়তো। সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশগুলো ইতিমধ্যেই 34 রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ব্যাপারে নাগরিকদের মতামত জানার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। হাসিনার শাসনামল স্বৈরতন্ত্র, সহিংসতা ও দুর্নীতিতে পরিপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। এতে বলা হয়, হাসিনা সরকারের সৃষ্ট ভঙ্গুর আইনশৃঙ্খলা, অর্থনীতি সহ সব খাতে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। এটিকে গাজার পরিস্থিতির সঙ্গে তুলনা করেন বাংলাদেশের সরকার প্রধান। সহকর্মী সাদ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। দায়িত্ব গ্রহণের সময় পুরো বাংলাদেশ ছিল রক্তে রঞ্জিত। শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছেন। সম্প্রতি দি গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে তিনি বলেন, শিক্ষার্থীদের অনুরোধেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হন তিনি। এ সময় বাংলাদেশকে গাজার সঙ্গে তুলনা করে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশ ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ। গাজার মতো বাংলাদেশে ভবন ধ্বংস করা না হলেও প্রতিষ্ঠান, অর্থনীতি, মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্ক ধসে পড়ে। শেখ হাসিনার শাসনামল নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না, ছিল দস্যুদের একটি পরিবার। সরকার প্রধানের যে কোনো আদেশই তখন বাস্তবায়ন হতো। ভারতে হাসিনার আশ্রয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারত হাসিনাকে আতিথ্য দিলে তা সহ্য করা হবে, কিন্তু দেশকে অস্থিতিশীল করতে প্রচার চালাতে ভারতকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার অনুমতি দেয়া বিপজ্জনক। সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক ভালো উল্লেখ করে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো চাপ নেই বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন, জানালেন সিএসসি এএমএম নাসির উদ্দিন। সোমবার নির্বাচন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। আর নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি জানিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন হাই কমিশনার। এদিকে আসন্ন নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা। পাশাপাশি নতুন রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শিলি রায়কে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাফিয়া ফারসানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরে ভোট ধরে কার্যক্রম এগিয়ে নিচ্ছে তারা। এরই অংশ হিসেবে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছে ইসি। সোমবার সকালে নির্বাচন ভবনে সিএসসির সঙ্গে বৈঠকে বসেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠক শেষে সারা কুক বলেন, আগামী সংসদ নির্বাচনে ইসিকে সহায়তা করতে আগ্রহী যুক্তরাজ্য। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তি নির্বাচন সমর্থন করেন তারা। As you know, the UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. সিইসি জানান, ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে কমিশন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ সহ নানা সহায়তা চাওয়া হয়েছে। পার্লামেন্টারি ইলেকশন নিয়ে আমাদের প্রস্তুতি কিরকম, আমরা কোন পর্যায়ে আছি, এখন কি ধরনের আমাদের প্রস্তুতি চলছে ইত্যাদি সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং ওনারা
আমাদেরকে সহায়তা করতে চান। এদিকে কমিশন সভা শেষে সিইসি জানান, আসন্ন নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। এছাড়া নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। সেখানে আগামী 20 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে বলে বলা হয়েছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। গেল 16 বছর দুর্নীতি দুঃশাসনের যুগ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, রাষ্ট্র পরিচালনা করতে ক্ষমতার পরিবর্তন আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনের মাধ্যমে। আর অন্তর্বর্তী সরকারের আইন প্রয়োগের ব্যর্থতায় দেশে অপরাধ বাড়ছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রকাশনা উৎসবে লিভিং লিজেন্ড তারেক রহমান, নেতা ও নেতৃত্ব এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতি ও দুঃশাসন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বক্তারা বলেন, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। মানুষের ভোটাধিকার হরণের কারণে দেশের রাজনীতিতে শেখ হাসিনার পর্ব শেষ হয়েছে। কোনো কারণে না হলেও এই একটা কারণে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। যদি জনগণের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে অবশ্যই যেটা দরকার দেশ হলো রাজনৈতিক সরকার। যত তাড়াতাড়ি ওই ধরনের সরকার আমরা দেশে প্রতিষ্ঠা করতে পারি ততই দেশের জন্য মঙ্গল। আদারওয়াইজ আগে যা খারাপ করছে দুর্নীতির মাধ্যমে, এখন দুর্নীতি না করেও কিন্তু খারাপ হবে ভবিষ্যৎ। প্রধান অতিথির বক্তব্যে পতিত স্বৈরাচারের দুর্নীতি অপশাসনের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পাশাপাশি দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি। আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। সেটা যখন দাবি করা হয় তখন এই কথা বললে তো ভুল যে শুধু ক্ষমতার জন্য পরিবর্তন হয় নাই। অবশ্যই ক্ষমতার পরিবর্তন ছাড়া আপনি আর কোনো পরিবর্তন করতে পারবেন না। এদিকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মহিলা দল। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আইনের শাসন প্রয়োগের ব্যর্থতায় বাড়ছে খুন, ধর্ষণ, ছিনতাইয়ের মতো অপরাধ। অনেকেই বঞ্চিত ছিলেন শেখ হাসিনার আমলে, অনেকের বঞ্চনা ঘুষিয়েছে, অনেকে প্রমোশন পেয়েছেন, ডাবল প্রমোশন পেয়েছেন। তো আপনাদের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ তো থাকার কথা নয়। তাহলে তৃণমূলে, ইউনিয়নে, ওয়ার্ডে, থানায় সেইখানে আপনার প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন? মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার শিশুর উন্নত চিকিৎসা ও দোষীদের কঠোর শাস্তির দাবিও জানান রিজভী আহমেদ। চেষ্টা করে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং রাষ্ট্রীয় সংস্কারের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। সংস্কার ও গণপরিষদ নির্বাচনের জন্য দ্রুত আন্দোলন শুরু করার কথাও জানান নাহিদ। এইচ হিমেলের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের আহত ও নিহত পরিবারদের নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইফতার পূর্ব আলোচনা সভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে, আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন, সেনা প্রধান রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না, জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে। ফলে আমরা কিন্তু কড়ায় গন্ডায় জবাবদিহিতা নিব যে আমাদের বিচার কতটুকু আদায় হলো, আমাদের সংস্কার কতটুকু আদায় হলো। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত বিচার ও সংস্কারের রুটম্যাপ ঘোষণা করতে হবে। খুব পরিষ্কারভাবে বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন
নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অনুষ্ঠানে রক্তের বিচার না হওয়া পর্যন্ত যারা নির্বাচনের কথা বলবে তাদের লজ্জা হওয়া উচিত বলে মন্তব্য করেন সংগঠনটির মুখ্য সংগঠক সার্জিস আলম। নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান শহীদ ও আহত পরিবারের সদস্যরাও। আমার প্রত্যাশা থাকবে যে বিগত দিনে যে স্বৈরাচার 16-17 বছর বাংলাদেশটাকে এক ন্যায়তন্ত্রের কায়েমের মাধ্যমে দেশটাকে বৈষম্যের দিকে ঠেলে দিয়েছে, এদের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে যে বাংলাদেশে যেন বাকি জীবনে কোনো ডিপার্টমেন্টে আর কেউ বৈষম্যের শিকার না হয়, আর এইভাবে বাংলাদেশের এই নির্যাতিত নিপীড়িত মানুষকে এইভাবে অসহায় মানুষদেরকে এইভাবে হয়রানির শিকার না করে। ইফতার মাহফিলে হতাহতের পরিবার ছাড়াও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। এবার হবিগঞ্জের বানিয়াচংয়ে 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার খবরে অসুস্থ হয়ে মারা গেছেন ওই শিশুর বাবা। ধর্ষণের ঘটনায় জড়িত 2 কিশোরকে আটক করেছে পুলিশ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী। সহকর্মী আমির হামজার প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। রোববার বিকেলে সমবয়সীদের সাথে খেলা করছিল হবিগঞ্জের বানিয়াচংয়ের 6 বছরের শিশুটি। পরিবারের অভিযোগ, শিশুটিকে 10 টাকার লোভ দেখিয়ে বাড়ির কাছে একটি ঝোপে নিয়ে নির্যাতন চালায় 2 কিশোর নোফায়েল ও শামীম। সে সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় অপরাধীরা। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতালে। রাতেই নোফায়েল ও শামীমকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগীর নানি। এর পরপরই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আমরা খবর পাইছি 9:30টার দিকে, আমরা 11টার মধ্যে দুজনকে ধরে ফেলছি আর কি। আমরা পরে এজাহারটাও নিছি। এদিকে মেয়ের ওপর নির্যাতনের খবরে অসুস্থ হয়ে পড়েন শিশুটির বাবা। এক পর্যায়ে সোমবার সকালে মারা যান তিনি। শিশু নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। এরা আমরা ফাঁসি চাই, যেমন আর অন্য মানুষ এইগুলা কাজ যেমন না করে, মা বোন সবারই আছে। আজকে সকালে এই অসহায় পরিবারের বাবা যখন মারা যায় শুনে আমরা আরো মর্মাহত হই এবং আমরা আশা করি প্রশাসন এটা দ্রুত ব্যবস্থা নেবে এবং আইনি দ্রুত পদক্ষেপ নেবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। কালকেও ভালোই আছেন, বালা মারছে খাইছে। ওখান যখন বাচ্চারই ঘটনা শুনছে, ওই বেটা যখন 10 খাইয়ে গেছে, এই যেন 10 খাইছেন আর উঠছে না। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির অবস্থার সামান্য উন্নতি হয়েছে। এখনো জ্ঞান না ফিরলেও চোখের পাতা নাড়ানোর খবর দিয়েছেন চিকিৎসকরা। এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। এর আগে ধর্ষণের ঘটনায় 4 আসামিকে রিমান্ডে দিয়েছেন আদালত। এদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর গুলশানে 10 বছরের আরেক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। আলী আক্কাস আকাশের রিপোর্ট। চোখের পাতা নাড়িয়েছে মাগুরার ভুক্তভোগী শিশু, এতেই যেন আশার আলো। তবে এখনো জ্ঞান ফেরেনি তার। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিবিড় পরিচর্যা চলছে শিশুটির। সোমবার দুপুরে এ তথ্য দেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবার মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা কোনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে। এদিকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার গভীর রাতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।
8 বছরের মাগুরার শিশু যখন হাসপাতালে, তখন 10 বছরের আরেক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাজধানীর গুলশানে ধর্ষণের শিকার হয় এক মাদ্রাসা শিক্ষার্থী। শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার সজল হোসেন পলাশ নামে এক গাড়ি চালককে আটক করেছে পুলিশ। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। নোয়াখালী জেলা সমিতি ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। সমিতির আহ্বায়ক এম.এ. খান বেলালের সভাপতিত্বে ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, তার সহধর্মিণী শামীমা বরকত লাকি, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য বেলাল হোসেন চৌধুরী, অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম, ডিআইজি ইকবাল হোসেন, অতিরিক্ত ডিআইজি আব্দুল মাহবুদ ও বাফুফের টেকনিক্যাল কমিটির সদস্য হুমায়ুন কবির চৌধুরী সহ রাজনৈতিক সাংস্কৃতিক দলের সদস্য সহ পেশাজীবীরা এতে অংশ নেন। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত হয়।